নমস্কার দর্শক বন্ধুরা, খুল্লাম খুল্লা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকদের আবার অনুরোধ, আপনারা যারা ভিডিওটি দেখছেন, তারা যারা প্রথম থেকে ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউবে দেখছেন, যারা ফেসবুকে দেখছেন, তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ এই ভিডিওতে যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো একটু অন্য ধরনের এবং আপনাদের অত্যন্ত ভালো লাগবে এবং ভালো সাংবাদিকতাকে উৎসাহিত করতে আপনারা আমাদের এই উদ্যোগকে সহায়তা করবেন। যার জন্য আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা শেয়ার করবেন তারা অবশ্যই অন্যকে উৎসাহিত করবেন শেয়ার করতে। একই কথা ইউটিউবের ক্ষেত্রেও। বন্ধুরা, আজকে আমি একটা বিষয় একটু আপনাদেরকে আলোকপাত করতে চাইছি। এটা অবশ্যই আমার নিজের কোনো মতবাদ নয়। আমি একটা সম্ভাব্য চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো 4 জুন ভারতীয় রাজনীতিতে কী ঘটতে পারে। দর্শকরা, এই জুন মাস ভারতীয় রাজনীতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মাস। 1975 সালে এই জুন মাসেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন। তাই জুন মাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আমাদের এখানে। আর এই জুন মাসে এবার 2024 সালের 4 জুন এবার লোকসভা নির্বাচনের ফলাফল বের হবে। আমি ফলাফল কি হবে না হবে এটা নিয়ে আলোকপাত করছি না, আমি এখন করবো না, কারণ আমার কাছে সেরকম কোনো ধরনের সার্ভে বা সেরকম কোনো ধরনের তথ্য নেই যে আমি বলতে পারি যে অমুক দল এগিয়ে আছে, অমুক দল পিছিয়ে আছে। সমস্ত কিছু অনুমান নির্ভর কথা আমি এই মুহূর্তে বলতে পারছি না। যেমন দেশের মিডিয়া একদল বলছে বিজেপি নেতৃত্বাধীন জোট 400টি আসন নিয়ে আসবে, আরেক দল বলছে না, বিজেপি 220 বা 220 বা 225-এ থেমে থাকবে, এরকম কথা বলা হচ্ছে। তো আমি এই বিষয়গুলো আনবো, কিন্তু আমি নিজে কোনো ভবিষ্যৎবাণী করতে যাব না, কারণ আমি আগেই বলেছি যে সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য আমার হাতে নেই। কিন্তু সারা দেশের একটা রাজনৈতিক পর্যবেক্ষণ অবশ্যই আমার আছে এবং আমার লিঙ্কেজ বা আমার যোগাযোগে অনেক রিপোর্টার দেশের বিভিন্ন প্রান্তে আছেন, তাদের কাছ থেকে আমি যে তথ্যগুলো সংগ্রহ করেছি তারই একটা প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরব। তবে আমি কোনো ভবিষ্যৎবাণী করতে যাব না। 4 জুন আমি কেন বলছি, অন্য নির্বাচন আপনারা বলবেন লোকসভা নির্বাচন তো গুরুত্বপূর্ণ হবেই, এটা আবার বলার অপেক্ষা রাখে না। এবারে লোকসভা নির্বাচনটা একটু অন্যভাবে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি বলি। 2014 সালের নির্বাচনটা হয়েছিল কংগ্রেসের বিরুদ্ধে একটা সারা দেশে একটা অ্যান্টি ইনকামবেন্সি, একটা দুর্নীতি বিরোধী একটা আওয়াজ ছিল। কংগ্রেসের মন্ত্রিসভার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ ছিল। আন্না হাজারের আন্দোলন সব মিলিয়ে এমন একটা আবহাওয়া তৈরি হয়েছিল দেশে যে কংগ্রেস একটা দুর্নীতিগ্রস্ত, এনডিএ দুর্নীতিগ্রস্ত এবং সেখানে এই সরকারকে বদলাতে হবে। এই পরিবর্তনের হাওয়ার মাঝখানে এসে নরেন্দ্র মোদী এসে প্রবেশ করলেন এবং তার যে একটা ভাবমূর্তি গড়ে উঠলো সারা দেশে, একজন অবতারের মতো তিনি আবির্ভূত হলেন এবং মনে হচ্ছে, এবং তার হাতে একটা জাদুদণ্ড ছিল মনে হচ্ছিল, এবং তিনি দেশের সমস্ত কিছু ঠিক করে দেবেন, এরকম একটা ধারণা মানুষের মনে তৈরি হয়েছিল। প্রত্যেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পাঠানো থেকে শুরু করে 60 মাস মানে 5 বছরে দেশের অবস্থা ফিরিয়ে দিতে, এরকম নানা ধরনের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। তাই মানুষ তাকে ভোট দিয়েছিলেন। এইসব প্রতিশ্রুতির অনেকগুলি পূরণ হয়নি, কিন্তু তা সত্ত্বেও 2019 সালেও মানুষ তাকে সমর্থন করেছিলেন, কারণ তিনি পুলওয়ামা কাণ্ড নিয়ে তিনি এমন একটা ছবি মানুষের সামনে দাঁড় করিয়েছিলেন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে, যে মানুষ তার উপর ভরসা করেছিল। আর এই সময়সীমার মধ্যে এই যে 2019 সাল থেকে 2014 থেকে 2019 সালের সময়সীমার মধ্যে নরেন্দ্র মোদী এমন কিছু করেননি যে বিরোধীরা তার বিরুদ্ধে খুব একটা যে উঠিয়ে পড়ে লাগবে এরকম কিছু করেননি। কোনো সরকার ভাঙ্গা থেকে শুরু করে বা ইডি, সিবিআই এসব কোনো কিছু আমরা দেখিনি 2019 সাল পর্যন্ত। তাই 2019 সালের নির্বাচনটা পুলওয়ামা এবং মোদীর ব্যক্তিগত ক্যারিশমার জন্য বিজেপি জয়লাভ করেছিল। কিন্তু এর 5 বছর পর 2024-এ কিন্তু অন্য চিত্র। 2024-এ কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেশে, সেখানে হয় বিজেপি না হয় বিজেপি নয়। অর্থাৎ আপনি যদি বিজেপি সমর্থন করলেন, যদি বিজেপি সমর্থন না করেন তাহলে অন্য কথা। এবং প্রায় প্রত্যেকটি বিরোধী দলের নেতার বিরুদ্ধে ইডি থেকে শুরু করে সিবিআই নানা ধরনের তদন্ত চলছে এবং সদস্য পদ বিলোপ করা থেকে বিরোধী এবং শাসক দলের মধ্যে সংঘাতটা এমন চরম পর্যায়ে পৌঁছেছে যেটা ভারতীয় রাজনীতির ইতিহাসে এর আগে হয়নি। আমি জরুরি অবস্থার কথাটা এখানে বাদ দিচ্ছি। যে জরুরি অবস্থার সময় যেটা হয়েছে ইন্দিরা গান্ধী করেছিলেন, তার ফলও তিনি হাত নাতে পেয়েছিলেন। কিন্তু এই 2014 থেকে
2019 থেকে 2024 পর্যন্ত এই যে শাসক এবং বিরোধীর মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে, অহিনকুল সম্পর্ক বললেও সেটা অত্যুক্তি হবে না। যেমন আগে একটা ছিল, এতদিন কি ছিল যে বিরোধী দলের নেতা কেউ দুর্নীতি করেছেন বা কিছু একটা করেছেন, বা শাসক দলের যখন নির্বাচনে হেরে গেলেন, অন্য শাসক দল যখন ক্ষমতায় আসে তখন বিরোধী দলনেতাদের খুব একটা যে ঘাটাতে যায় না, ঠিক আছে হেরেছে যাক। কিন্তু এই যে গত 5 বছরের চিত্রটা বদলে গেছে। প্রায় প্রত্যেক বিরোধী দলনেতার বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত হয়েছে, দুর্নীতির অভিযোগ উঠেছে, অনেকে জেলে, 2জন মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে। এই সমস্ত ঘটনা কি হয়েছে, শাসক এবং বিরোধী দলের মধ্যে একটা সাংঘাতিক একটা সংঘাতের ক্ষেত্র প্রস্তুত হয়েছে, যেটা ভারতীয় গণতন্ত্রে আগে ছিল না। এর ফলে কি হয়েছে, ধরুন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তাহলে হয়তো দেশের পরিস্থিতি একরকম হতে পারে। বিজেপি জোট ক্ষমতায় ফের আসেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি আবার আগের মতোই পুরো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসেন, তাহলে দেশের পরিস্থিতি একরকম হবে। আর যদি বিজেপি কম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে এবং শরিকদের সঙ্গে নিয়ে যদি সরকার বানায়, তাহলে পরিস্থিতি আরেক রকম হবে। তো 3টে অপশন খোলা রয়েছে। আমি এখানে একটু আলোচনা করছি আপনার সামনে যে এই যে 3টে যে সম্ভাব্য বিকল্প রয়েছে, যেটা 4 জনের ফলাফলে আসতে পারে। প্রথমে আমি আলোচনা করে নিই। ধরুন 4 জনের ফলাফলটা হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগের থেকে বেশি বা সামান্য একটু কম আসন নিয়ে 350 থেকে 400 আসন নিয়ে জোটসহ ক্ষমতায় এলেন, তখন দেশে কি হতে পারে আমরা একটু চিত্রটা চিন্তা করে নিই। আমি চিন্তাটা করছি এই গত 5-6 বছরের যে তখন কি হবে, একটা ঘটনা যে সংবিধান পরিবর্তনের একটা আওয়াজ উঠবে। কারণ বিজেপির বহু নেতা সংবিধান পরিবর্তনের কথা বলেছেন, বিভিন্ন নির্বাচনে বলেছেন যে কাশ্মীর 370 থেকে শুরু করে যে বিভিন্ন পরিবর্তনগুলো ঘটানো হয়েছে, আরও কিছু পরিবর্তন আসবে। এবং এটা ঘটাতে গেলে যে অভিন্ন দেওয়ানি আইন থেকে শুরু করে নানা ধরনের হিন্দু রাষ্ট্র অনেকে বলছেন, কিন্তু আমার মনে হয় না চট করে হিন্দু রাষ্ট্রটা আনা হবে। কিন্তু অনেক পরিবর্তন ঘটবে এবং যা ভারতীয় সংবিধানের মূল যে স্ট্রাকচার, সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে না, এটা ধরে নেওয়া যায়। কিন্তু সংবিধানেই বলেছে যে সংবিধান পরিবর্তনশীল, 2/3 সদস্য যদি চান সংবিধানের যে কোনো ধারা পরিবর্তন করতে পারেন, তো সেটা পারেন। তো সুতরাং এক্ষেত্রে দেশে একটা অন্য ধরনের পরিস্থিতি দেখা দেবে এবং তখন সরকারের সিদ্ধান্তটা হয়তো অনেক রাজ্য মানবে না, না মানলে একটা রাজ্য কেন্দ্র একটা দীর্ঘস্থায়ী সংঘাতের ক্ষেত্র কিন্তু আগামীতে প্রস্তুত হবে। এটা ভালো হবে না খারাপ হবে এটা আমি কিছু বলছি না, কিন্তু একটা ঘটনা যে বিজেপি নরেন্দ্র মোদী ইত্যাদি সরকার যদি আবার আসে, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। ভালো কিছু আছে, যেমন যে হারে প্রাইভেটাইজেশন চলছে এটা আরও চলবে, এবং যে অর্থনীতি চলছে সেটা গতি আরও দ্রুত হবে। তো সব মিলিয়ে নরেন্দ্র মোদী যদি আবার ক্ষমতায় আসেন, তাহলে দেশের কিন্তু রাজনৈতিক যে ধাঁচা বা ভিত্তিটা কিন্তু বদলে যেতে বাধ্য হবেই। কারণ প্রবল সংখ্যাগরিষ্ঠতা যখন আসবে, তখন বিভিন্ন বিষয় পরিবর্তন হবে। তখন যে কোনো নতুন আইন তৈরি হবে, যেগুলো আমি হয়তো কল্পনাই করতে পারছি না। কী আইন তৈরি হবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু অনেক ধরনের আইন তৈরি হবে, এটা ঠিক। আর যদি মনে করুন বিজেপি সংখ্যাগরিষ্ঠতার থেকে কম আসন পেল, অত একক বৃহত্তম দল হলো, তাহলে রাষ্ট্রপতি কিন্তু প্রথমে একক বৃহত্তম দলের যে নেতা তাকেই সরকার গঠন করতে ডাকবেন। সেক্ষেত্রে ধরে নিন বিজেপি 250টি আসন পেল, তখন কি হবে, তখন রাষ্ট্রপতি তখন একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই মন্ত্রিসভা গঠন করতে ডাকবেন, এবং সেই ক্ষেত্রে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই সরকার গঠন করতে ডাকবেন। সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদীর প্রয়োজন হবে আঞ্চলিক দলগুলোর সমর্থন নেওয়া। কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকলে কোনো অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করবেন না, কোনো অবস্থায় শিবসেনা, উদ্ধব ঠাকরে গ্রুপ সমর্থন করবে না, এরকম অনেকগুলো গ্রুপ আছে যারা সমর্থন করবে না। সেক্ষেত্রে বিজেপি হয়তো প্রধানমন্ত্রীর মুখ বদল করতে পারে, সম্ভবত এই একটা বিকল্প কিন্তু রয়েছে। তাই এটাও কিন্তু একটা রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে। আবার এমন হতে পারে নরেন্দ্র মোদীকে দেখেই হয়তো অন্য দলগুলো সমর্থন করলো বিজেপিকে, বা হয়তো বিজেপি হয়তো কোনো কারণে ধরুন 270 বা 60 থেমে গেল, আরও 10-15টা আসন জোগাড় করা যাবে, এটা হবে। আরেকটা হলো ইন্ডিয়া জোট ক্ষমতায় এসে গেল, তখন কি হবে, তখন রাজনৈতিক ধারাটা আরেক দিকে যাবে। সেটা কি, এতদিন যারা শাসক দলের বিভিন্ন
ধরনের আক্রমণের শিকার হচ্ছিলেন, তারা একটা পাল্টা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারেন, এরকম একটা সম্ভাবনা থাকতে পারে। এবং সেক্ষেত্রে দেশে আবার একটা এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে শাসক বিরোধী দলের মধ্যে আবার একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা এখন চলছে সেটা হয়তো অন্যভাবে আবার আসবে। এটাও কিন্তু গণতন্ত্রের জন্য একটা ভালো লক্ষণ নয়। তো ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কী হবেন, এটা একটা সমস্যা প্রথমেই তৈরি হবে। আর যাই হোক, ধরুন ইন্ডিয়া জোট এখানে একটা সমাধান করে নিল যে অমুক অমুক প্রধানমন্ত্রী হবেন বা অমুক প্রধানমন্ত্রী হবেন না। কিন্তু রাজনৈতিক প্রতিশোধ প্রিয়া রাজনীতির কি অবসান ঘটবে? ধরুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রবল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর বিজেপি যদি আবার অন্য বিরোধী দলগুলোর প্রতি প্রতিহিংসা পরায়ণ নীতি অবলম্বন করে, তাহলে সেটা গণতন্ত্রের জন্য ভালো হবে না। একইভাবে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার পর যদি ভাবে যে না আমাদেরকে এই করেছিল তো আমরাও দেখে নেব, এইটা যদি হয় সেটা কিন্তু গণতন্ত্রের জন্য খুব একটা ভালো হবে না। আমি একটা উদাহরণ দিয়ে বলি। নেলসন ম্যান্ডেলা যখন দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রপতি হলেন দক্ষিণ আফ্রিকার, তখন তো আপনারা জানেন যে সাদা কালো একটা বিরোধ চলছে। কিন্তু নেলসন ম্যান্ডেলা প্রথমেই ঘোষণা করলেন যে সাদারাও আমাদের দেশের নাগরিক, একজন কালো নাগরিক যে অধিকার ভোগ করবেন সাদারাও সেই অধিকার ভোগ করবেন, শ্বেতাঙ্গরাও সেই অধিকার ভোগ করবেন। যার জন্য কিন্তু দক্ষিণ আফ্রিকা স্বাধীন হওয়ার পর কিন্তু শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ কোনো সংঘর্ষ হয়নি এবং দক্ষিণ আফ্রিকা একটা সুন্দর রাষ্ট্র হিসাবে এখন চলছে, উন্নত দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে সারা বিশ্বে। কিন্তু জিম্বাবুয়ে রবার্ট মুগাবের নেতৃত্বে জিম্বাবুয়েতে কিন্তু রবার্ট মুগাবে কিন্তু সেই কাজটা করতে পারলেন না। যার জন্য জিম্বাবুয়েতে এখনও সাদা কালো একটা সংঘাত এখনও জিম্বাবুয়েতে চলছে, যার জন্য জিম্বাবুয়ে দেশ হিসাবে খুব একটা এগোতে পারেনি, পিছিয়েই পড়েছে। এটা আমি এই জন্য বললাম যে রাজনীতিতে প্রতিশোধ প্রিয়া থাকাটা গণতন্ত্রের জন্য কিন্তু শুভ লক্ষণ নয়। তো এক্ষেত্রে ইন্ডিয়া জোট বা এনডিএ জোট দুপক্ষ যদি প্রতিশোধ প্রিয়া নেয় নির্বাচনের পর, সেটা কিন্তু অত্যন্ত দেশের জন্য একটা ভালো মঙ্গল হবে না, এটা পরিষ্কারভাবে আমি বলতে পারি। এবং যদি বিজেপি কষ্টে সৃষ্টে যদি একটা সরকার গঠন করতে পারে, তাহলে সেখানে কিন্তু প্রতিশোধ প্রিয়া নেওয়ার মতো তেমন জায়গা থাকবে না। এবং সেক্ষেত্রে আঞ্চলিক দলগুলো একটা বার্গেনিং, যাকে দর কষাকষি করতে পারবে। এবং ইন্ডিয়া জোটও চাইবে যে কোনো সময় যদি এই জোটটাকে ভাঙানো যায়, এরকম একটা পরিস্থিতি হতে পারে। তার মানে 4 জনের যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের পর আমি একটু সংক্ষেপে বলছি, যা বলেছিলাম যে 3টা অপশন হতে পারে। একটা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 370 বা 400 আসন নিয়ে বিজেপি জোট সরকার ক্ষমতায় এলো। 2 নম্বর হতে পারে বিজেপি জোট সরকার 272 যে ম্যাজিক ফিগার, সেটা অতিক্রম করতে না পারে 250 বা 220 বা 30 আটকে গেল, তখন অন্য দলের সমর্থন নিতে হবে। সেক্ষেত্রে অন্য দলগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মানবে কি না, সেটা একটা বড় প্রশ্ন। কারণ নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 5 বছরের পুরনো জোটের সবাই বেরিয়ে গেছেন, আকালি দল বেরিয়ে গেছে, শিবসেনা বেরিয়ে গেছে, ভালো ভালো জোট সঙ্গীরা বেরিয়ে গেছে, যারা দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী ছিলেন এরা বেরিয়ে গেছেন। তো এটা একটা প্রশ্ন রয়েছে। আর তৃতীয় যার বিকল্প হতে পারে সেটা হলো ইন্ডিয়া জোট ক্ষমতায় এলো, এবং সেক্ষেত্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার পর তারা যদি এই 5 বছর যে তারা সহ্য করেছে সেটার যদি প্রতিশোধ তারা নিতে যায়, সেটা একটা বড় সমস্যা দেখা দেবে। একইভাবে নরেন্দ্র মোদী সরকার যদি প্রবল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার আসেন এবং আবার যদি তিনি একই পথ অবলম্বন করতে চান, সেটাও একটা দেশের জন্য সমস্যা হবে। অতএব এটা কিন্তু আপনাদের চিত্রটা, আমি জানি না কোনটা ঘটবে, কারণ দেশের যারা বড় বড় যারা সাংবাদিক আছেন তাদের যা সমীক্ষা আমি দেখলাম, যারা কিছুটা বিজেপি বিরোধী সাংবাদিক, তারা বলছেন যে বিজেপি 220-র মধ্যে আটকে থাকবে। এবং যারা বিজেপির খুব পক্ষের সাংবাদিক, যারা বিজেপিকে নিয়ে খুব লেখালেখি করেন বা নরেন্দ্র মোদীর তারিফ করেন সবসময়, তারাও দেখলাম 400 পৌঁছানোর ফিগারের কথাটা বলছেন না, তারা বলছেন যে 300 বা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে বিজেপি জোট। আর আরেক দল আছেন বলছেন যে বিজেপি কিছুটা কম পাবে এবং সেক্ষেত্রে হয়তো অন্য দলগুলোর সঙ্গে আঘাত করে একটা সরকার গঠন করতে পারে। ওই একই সম্ভাবনা ইন্ডিয়া জোটেরও তখন থাকবে, তারাও হয়তো অন্য দলের সঙ্গে মিশতে পারে। তো এগুলো নানা কিন্তু রয়েছে। কিন্তু 4 জুনটা যাই ঘটুক, 4 জুনটা কিন্তু ভারতের রাজনীতির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে কিন্তু ভারতের ইতিহাস আগামীতে কোন খাতে বইবে তার একটা রূপরেখা, তার একটা ইঙ্গিত আমরা দেখতে পাবো। যেদিকেই যাক সেটা যাতে শুভ হয়, মঙ্গল হয়, এটাই চাইব।
এবং আমি আপনাদের বুঝিয়ে বলেছি যে কেন অন্য নির্বাচন চাইতে এই নির্বাচনটা একটু আলাদা। এই নির্বাচনটা একটু আলাদা এই কারণে যে এই নির্বাচনের পর কিন্তু হয় উস্পার একটা কিছু হয়ে যাবে, এবং যেটা হয়তো ভারতীয় রাজনীতিতে প্রথম একটা অভিজ্ঞতা হবে, যেটা আগে কোনোদিন কারো এই অভিজ্ঞতার সম্মুখীন কাউকে হতে হয়নি, যে আগামী রাজনীতি কোন খাতে বইবে। এটাও আছে, সংবিধান পরিবর্তন হবে কি হবে না, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের দিকে যাবে কি যাবে না, সংরক্ষণ থাকবে কি থাকবে না, বিরোধী দলের নেতাদের তারা কি আবার গ্রেফতার হবেন কি হবেন না, বা বিরোধীরা ক্ষমতায় এলে শাসক দলের উপর একই ধরনের প্রতিহিংসামূলক পদক্ষেপ নেবে কি নেবে না, এই অনেকগুলো প্রশ্ন কিন্তু এই 4 জুনের মধ্যে নিহিত রয়েছে। তো 4 জুনের পর ভারতের রাজনীতি কোন খাতে যায় এটা অবশ্যই দেখার বিষয়। তো আমি আশা করব যে 4 জুনের পরই ফলাফল যাই ঘটুক, যারাই নির্বাচনে বিজয়ী হন তারা যেন অন্ততপক্ষে ভারতীয় রাজনীতি যাতে সুস্থভাবে প্রবাহিত হয় সেই চেষ্টাটাই করবেন, কেউই প্রতিহিংসা পরায়ণ হবেন না, এটাই আশা রাখছি। নমস্কার।